আচ্ছা, বিশ্বের বুকে এমন একটা দেশের কথা কল্পনা করতে পারেন যেখানে প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জন মুসলিম, অথচ সেই দেশটার সংবিধানে ইসলাম শব্দটার কোনো রাষ্ট্রীয় স্থানই নেই। শুনতে অবাস্তব লাগলেও এটাই সত্যি। নমস্কার, আমি চন্দ্রিমা। আজ শোনাবো এমন একটি ৯৯% মুসলিম দেশের কথা যেখানে কোনো পুরুষ একাধিক বিয়ে করতে পারেন না, করলেই সরাসরি জেল। সেখানে হিজাব বোরখার চেয়ে মডার্নিজম বা আধুনিকতা বেশি গুরুত্ব পায়। হ্যাঁ, এমনটাই ঘটছে এখন পৃথিবীর অনেক মুসলিম দেশেই। আজ আমরা কথা বলছি উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়াকে নিয়ে। পুরোটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ৯৯% মুসলিমদের দেশ তিউনিসিয়া আজ থেকে কয়েক বছর আগে তাদের সবচেয়ে বড় আইনি দলিল অর্থাৎ সংবিধান থেকে ইসলামের নামটাই পুরোপুরি মুছে ফেলেছে। যেখানে কট্টর ইসলামিক দেশগুলোর দিকে বিশ্ব আজ সন্দেহের চোখে তাকায়, সেখানে আফ্রিকার এই মুসলিম প্রধান দেশ তিউনিসিয়ার পাসপোর্ট বিশ্বের অন্যতম শক্তিশালী পাসপোর্টগুলোর মধ্যে একটি। ২০২৬ সালের সর্বশেষ হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী তিউনিসিয়ার পাসপোর্ট র্যাঙ্কিং আজ ৬৯তম। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অসম্ভব? কেন একটি মুসলিম প্রধান দেশ পলিটিক্যাল ইসলাম বা রাজনৈতিক ইসলামকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে আধুনিকতার পথ বেছে নিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, তিউনিসিয়ার এই বৈপ্লবিক মডেল থেকে ভারত, পাকিস্তান বা বাংলাদেশের কট্টরপন্থী মুসলিমরা কি কোনো শিক্ষাই নেবে না? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত ইনসাইড স্টোরি একদম সহজ ভাষায় বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। তিউনিসিয়াকে বুঝতে গেলে আগে তাদের ইতিহাসকে বুঝতে হবে। তিউনিসিয়া আজ একটি মুসলিম দেশ হতে পারে, কিন্তু তাদের মানুষ এটা খুব ভালো করে জানে যে ইসলাম তাদের আদি সংস্কৃতি নয়। আজ থেকে ৩০০০ বছর আগে এখানে গড়ে উঠেছিল ইতিহাসের অন্যতম পরাশক্তি কার্থেজ, যারা আজকের লেবানন থেকে আসা ফিনিশীয় বণিকদের হাত ধরে তৈরি হয়েছিল। এই কার্থেজেরই বিখ্যাত জেনারেল ছিলেন হানিবল, যিনি আল্পস পর্বত পার হয়ে হাতি নিয়ে রোম আক্রমণ করেছিলেন। পরবর্তীতে রোমানরা কার্থেজ ধ্বংস করে এখানে রোমান সাম্রাজ্য স্থাপন করে এবং এই তিউনিসিয়া হয়ে ওঠে রোমের প্রধান শস্য ভাণ্ডার। এই রোমান যুগেই সেখানে আসে খ্রিস্ট ধর্ম এবং তিউনিসিয়া হয়ে ওঠে খ্রিস্টানদের সবচেয়ে বড় কেন্দ্র। এখানকার আসল আদিবাসী যারা, তাদের বারবার বলা হতো, আর তারা প্রথমে প্রকৃতির পূজারী ছিলেন, পরে খ্রিস্টান হয়েছেন। ৭ম শতাব্দীতে তরবারির জেরে আরব মুসলিম বাহিনী এখানে আক্রমণ করে এবং কয়েক শতাব্দী ধরে ধীরে ধীরে এই বারবারদের ইসলামে ধর্মান্তরিত করা হয়। কিন্তু তিউনিসিয়ার আধুনিক সমাজ আজ একটা কথা প্রমাণ করে দিয়েছে। তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে ঠিকই, কিন্তু তাদের ৩০০০ বছরের প্রাচীন প্রাক ইসলামিক গৌরবময় ইতিহাস তারা কখনোই ভুলে যায়নি। তারা নিজেদের আরবের দাস মনে করে না, তারা নিজেদের কার্থেজের গর্বিত উত্তরসূরি মনে করে। ১৮৮১ সালে ফ্রান্স তিউনিসিয়া দখল করে এবং টানা ৭৫ বছর শাসন করে। আর সেই সময় ফরাসি শিক্ষায় শিক্ষিত হয়ে প্যারিস থেকে আইন পাশ করে দেশে ফেরেন এক তরুণ, হাবিব বোরগুইবা। ১৯৫৬ সালে তিউনিসিয়া যখন স্বাধীন হলো, বোরগুইবা হলেন দেশের প্রধান রাষ্ট্রপতি। আর ক্ষমতায় বসেই তিনি যা করলেন তা কোনো ইসলামিক দেশের নেতা ভাবতেও পারবেন না। ১৯৫৬ সালেই তিনি পাশ করলেন পার্সোনাল স্ট্যাটাস কোড। এই একটি আইন তিউনিসিয়ার ভোল বদলে দিল। প্রথমত, শরীয়ত আইন অনুযায়ী ৪টি বিয়ে করার প্রথা এক ঝটকায় নিষিদ্ধ হয়ে গেল। এক স্ত্রী জীবিত থাকলে দ্বিতীয় বিয়ে করলে সরাসরি জেল হতো। দ্বিতীয়ত, মৌখিক ৩ তালাক বন্ধ, বিবাহ বিচ্ছেদ পুরোপুরি আদালতের অধীনে আনা হলো এবং নারীদের পুরুষদের সমান তালাক চাওয়ার অধিকার দেয়া হলো। আর তৃতীয়ত, বাল্যবিবাহ নিষিদ্ধ করে বিয়ের জন্য মেয়েদের ন্যূনতম বয়স ঠিক করা হলো এবং কনের লিখিত সম্মতি বাধ্যতামূলক করা হলো। বোরগুইবা পুরো দেশ থেকে শরীয়ত আদালত তুলে দিয়ে একক ধর্মনিরপেক্ষ সিভিল কোড চালু করলেন। ১৯৭৩ সালে যখন ইউরোপের অনেক দেশ সাহস করেনি, তখন তিউনিসিয়া গর্ভপাত বা অ্যাবর্শনকে সম্পূর্ণ আইনি বৈধতা দিয়েছে।
তিনি জনসমক্ষে হিজাব বোরখাকে পুরনো অন্ধকার প্রথা বলে উড়িয়ে দেন এবং 1962 সালের রমজান মাসে লাইভ টিভিতে এক গ্লাস কমলার রস খেয়ে দেশবাসীকে বার্তা দিয়েছেন, কঠোর উপবাস করে দেশের অর্থনীতি ও শ্রমশক্তিকে দুর্বল করবেন না। বরগুইবা ইসলামকে সরাসরি আক্রমণ করেনি, তিনি কিছু আধুনিক আলেমকে পাশে নিয়ে প্রচার করেছিলেন যে প্রগতি এবং মানব কল্যাণই হলো ইসলামের আসল রূপ। বরগুইবার পর 1987 সালে ক্ষমতায় আসেন জাইন আল আবিদিন বেন আলী। তিনি দীর্ঘ 30 বছর দেশ শাসন করেন। বেন আলীর আমলে তিউনিসিয়ার রাজনৈতিক ইসলাম বা পলিটিক্যাল ইসলামের কোমর পুরোপুরি ভেঙে দেওয়া হয়। তিউনিসিয়ায় কট্টরপন্থী ইসলামিক দল এনহাদা এবং তাদের নেতা রাশিদ ঘানুশিকে শক্ত হাতে দমন করা হয়। বেন আলীর সরকার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সমস্ত সরকারি অফিসে হিজাব পরা পুরোপুরি নিষিদ্ধ করে দেয়। এমনকি সরকারি কর্মচারীদের লম্বা দাড়ি রাখা বা মাথায় স্কার্ফ দেওয়াও বন্ধ করে দেওয়া হয়। দেশের প্রতিটি মসজিদে ইমামের ওপর নজরদারি শুরু হয়। তারা জুমার নামাজে কি খুতবা বা বক্তব্য দেবেন তাও সরকার লিখে দিতে শুরু করে। অর্থাৎ এক ধর্মকে মানুষের ব্যক্তিগত চার দেওয়ালের মধ্যে বন্দী করে দেওয়া হয়। রাজনীতি বা রাষ্ট্র পরিচালনা ধর্মের হস্তক্ষেপ বন্ধ করে দেওয়া হয়। 2011 সালে আরব স্প্রিং আন্দোলনের মাধ্যমে বেন আলীর পতন হলেও এর পরে কিছুদিনের জন্য ইসলামপন্থীরা ক্ষমতায় এলেও তিউনিসিয়ার সমাজ ততদিনে আধুনিকতার স্বাদ পেয়ে গেছে। 2014 সালে তারা এমন এক সংবিধান তৈরি করে যা নারী পুরুষের সমান অধিকার এবং ধর্ম না মানার স্বাধীনতার গ্যারেন্টি দেয়। অর্থাৎ আপনি মুসলিম পরিবারে জন্মেও যদি ধর্ম না মানেন, নাস্তিক, এক্স মুসলিম হন, রাষ্ট্র আপনাকে কিছুই বলবে না। তিউনিসিয়ার আধুনিকায়নে শেষ পেরেকটি পুঁতে দেয় বর্তমান রাষ্ট্রপতি কাইস সাইদ। 2022 সালে তিনি একটি ঐতিহাসিক নতুন সংবিধান পাশ করে। এই সংবিধানে আগের সংবিধানে থাকা সেই পুরনো লাইনটি বাদ দিয়ে দেওয়া হয়, যেখানে লেখা ছিল ইসলাম তিউনিসিয়ার রাষ্ট্রীয় ধর্ম। সাইদ সাফ জানিয়ে দেয়, কোনো দেশের বা রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম হতে পারে না। ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয়। 2023 সালে তিনি কট্টরপন্থী 84 বছরের ইসলামিস্ট নেতা রাশিদ ঘানুশিকে গ্রেফতার করে 40 বছরেরও বেশি জেল খাটানোর ব্যবস্থা করেন এবং সমস্ত ইসলামিক মিডিয়া আউটলেটের বন্ধ করে দেয়। আজের ফল কি দাঁড়িয়েছে জানেন? আরব ব্যারোমিটারের মতো আন্তর্জাতিক সমীক্ষা বলছে, আজ তিউনিসিয়ার প্রতি 2 জন যুবকের মধ্যে একজন নিজেকে আর মুসলিম বলে মনেই করে না। তারা ধর্মনিরপেক্ষ আধুনিক জীবনধারা বেছে নিয়েছে। তাই তিউনিসিয়ার একজন মুসলিম নারী কোনো আইনি বাধা ছাড়াই একজন অমুসলিম পুরুষকে বিয়েও করতে পারেন। আর এই পলিটিক্যাল ইসলামকে বয়কট করার পুরস্কার তিউনিসিয়া বিশ্বমঞ্চে হাতে নাতে পাচ্ছে। আজ 2026 সালে গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্সে তিউনিসিয়ার র্যাঙ্ক 69তম। তিউনিসিয়ার নাগরিকরা বিশ্বের বহু দেশে অনায়াসে ভিসা ছাড়া বা ভিসা অন অ্যারাইভাল নিয়ে ঘুরতে পারে। এবার একটু তুলনা করে দেখুন তো, যে দেশগুলো পলিটিক্যাল ইসলামকে আঁকড়ে ধরে রেখেছে, শরিয়ত আইন কায়েম করেছে এবং ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছে, বৈশ্বিক পাসপোর্ট সূচকে তাদের অবস্থান ঠিক কোথায়? আফগানিস্তানের র্যাঙ্ক 101, সিরিয়ার র্যাঙ্ক 100, ইরাকের র্যাঙ্ক 99, বাংলাদেশ রয়েছে 96তে এবং পাকিস্তানের র্যাঙ্ক 100-র কাছাকাছি। এর মানেটা খুবই পরিষ্কার, যারা ধর্মের নামে মৌলবাদ আর পলিটিক্যাল ইসলামকে বেছে নিয়েছে, বাকি দুনিয়া তাদের লাথি মেরে প্রত্যাখ্যান করেছে। তাদের কোনো দেশ বিশ্বাস করে না, তাদের নাগরিকদের কেউ ভিসা দিতে চায় না। আর তিউনিসিয়ার মুসলিম প্রধান দেশ হয়েও প্রগতি ও আধুনিকতাকে বেছে নেওয়ায় আজ বিশ্বমঞ্চে মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। তিউনিসিয়ার এই সফল মডেল আজ আমাদের দক্ষিণ এশিয়ার জন্য, বিশেষ করে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মুসলিম সমাজের জন্য একটি মস্ত বড় চর এবং এক বিরাট শিক্ষা। প্রথমে আসি পাকিস্তানের কথায়। পাকিস্তান ধর্মের নামে তৈরি হয়েছিল, পলিটিক্যাল ইসলামকে আঁকড়ে ধরেছিল। আজ সেই দেশটি ভিখারি হয়ে গেছে। তাদের পাসপোর্ট দুনিয়ার সবচেয়ে ঘৃণিত পাসপোর্টগুলোর মধ্যে একটা। বাংলাদেশও আজ ধীরে ধীরে কট্টরপন্থার দিকে ঝুঁকছে, যার ফল তাদের অর্থনীতি এবং আন্তর্জাতিক সুনামে পড়ছে। আর আমাদের ভারতে কিছু সাম্প্রদায়িক মুসলিমদের দশা দেখুন। তারা ভারতে থেকে ভারতের অন্ন খেয়ে ভারতের মাটিতে বাস করলেও নিজেদের ভারতীয় সংস্কৃতির অংশ মনেই করে না। তারা নিজেদের মনস্তাত্ত্বিকভাবে আরবদের দাস বানিয়ে রেখেছে। তারা মনে করে ভারতের হাজার হাজার বছরের পুরনো হিন্দু সভ্যতা, এখানকার উৎসব, পোশাক, ঐতিহ্য নাকি তাদের ধর্মকে নষ্ট করে দেবে।
হিজাব নিয়ে, শরিয়ত পার্সোনাল ল নিয়ে তারা দেশের আইন ও আদালতের সাথে লড়াই করতে নেমে যায়। তিউনিসিয়া তাদের চোখ খুলে দেওয়ার জন্য সবচেয়ে বড় উদাহরণ। তিউনিসিয়া প্রমাণ করে দিয়েছে যে 99% মুসলিমদের দেশ হয়েও নিজের প্রাচীন ইতিহাসকে না তুলে পলিটিক্যাল ইসলামকে বয়কট করে কিভাবে একটি আধুনিক ও বৈচিত্র্যময় সমাজ তৈরি করা যায়। ভারতীয় মুসলিমদের আজ এটা বুঝতে হবে, আপনাদের ধর্মীয় বিশ্বাস ব্যক্তিগত হতে পারে, কিন্তু আপনাদের জাতীয় এবং সভ্যতার পরিচয় কিন্তু এদেশের প্রাচীন সনাতন বা হিন্দু সভ্যতা। আপনাদের পরিচয় ভারত। আরবের মরুভূমির সংস্কৃতি আপনাদের সংস্কৃতি নয়। ধর্মের চেয়ে মাতৃভূমিকে, নিজের দেশের ঐতিহ্যকে আগে স্থান দিতে হবে। যেদিন এই সত্যটা পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতের কট্টরপন্থী মুসলমানরা বুঝবে, সেদিন এই উপমহাদেশ থেকে চরমপন্থা ও মৌলবাদের অবসান ঘটবে। তিউনিসিয়ার এই বৈপ্লবিক মডেল এবং পলিটিক্যাল ইসলামকে বয়কট করার এই সিদ্ধান্ত নিয়ে আপনার কি মতামত? ভারতে মুসলিম সমাজ কি তিউনিসিয়া থেকে কোনো শিক্ষা নেবে? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।